বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা মেঘে মাটিতে মাখামাখির তৃতীয় পর্ব। সকাল হতেই বিছানা ছাড়ল সপ্তম। বাইরের ঘরে গিয়ে দেখল তখনও কাগজ আসেনি। গতকালটাকে সে অনেককাল মনে রাখবে। এরকম ভয়ঙ্কর দিন জীবনে যত কম আসে তত মঙ্গল। বিকেলের খবর শুনে মাথা ঘুরে গিয়েছিল তার। জনি ব্যবসায়ী হয়ে মালয়েশিয়ার লোকজনদের নিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত চলে গিয়েছে। এই খবরটা সুভাষদা কিভাবে নেবেন? তিনি কি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলবেন জনি মালিক একটা মাফিয়া নেতার নাম, ওকে পাত্তা দেবেন না? সুভাষদা কি করবেন সেটা তার মর্জির উপর নির্ভর করছে। কিন্তু সপ্তম বুঝতে পারছিল জনি হুহু করে এগিয়ে যাচ্ছে। সুভাষদাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে সে। লোকটার কথাবার্তায় তাকানোই একটা ঠান্ডা ব্যক্তিত্ব আছে, যা উপেক্ষা করা যায় না। আর এসব ভাবতে ভাবতে কখন সময় চলে গিয়েছে টের পাইনি। যখন খেয়াল হলো তখনই টেলিফোনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর দারোয়ান গোছের কেউ বলেছিল অফিস ছুটি হয়ে গেছে, ম্যাডাম অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলেন। মাধবিকা বলেছিল বিকেলে ফোন করতে। বিকেল মানে 6:15 নয়। অবশ্য একটা ট্রাভেল এজেন্সি এত তাড়াতাড়ি কি বন্ধ হয়? সপ্তম অপেক্ষা করেছিল। একটু রাত হতে মাধবিকার বাড়িতে ফোন করেছিল। মাধবিকার মা বলেছিলেন যে মেয়ে ফোনে জানিয়েছে তার বাড়িতে ফিরতে দেরি হবে। কোথায় যায় মাধবিকা অফিস ছুটির পরে? ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে? রাতের বেলায় সেটা করতে গেলে নিজের সম্মান বাঁচানো কি সম্ভব? বেশ রাগ হয়ে গিয়েছিল সপ্তমের। ভেবেছিল বাড়ি ফিরে মাধবিকা ফোন করবে, করেনি। তাতে আরো উত্তপ্ত হয়েছিল। ঠিক করেছিল যে আর নিজে থেকে ওকে ফোন করবে না। আজ সকালে কাগজের জন্য অপেক্ষা করতে করতে হেসে ফেলল সপ্তম। মাধবিকা কখন বাড়িতে ফিরবে, কার সঙ্গে দেখা করতে রাত্রে বের হচ্ছে, হে নিয়ে ভাবার বা প্রশ্ন করার সে কে? তার কেন রাগ হচ্ছে? এতদিন কোনো যোগাযোগ ছিল না, ভালো করে আলাপও ছিল না এককালে। আজ কয়েকদিন দেখাশোনা হওয়া মাত্র সে ওর গার্জেন হয়ে গেল নাকি? রাগ দেখিয়ে চুপ করে বসে থাকা মানে তো নিজের ক্ষতি করা। মাধবিকা ওর বসকে তার জন্য চাকরির কথা বলেছে। কজন বলে? কাগজ এলো। যা ভেবেছিল তাই। প্রথম পাতায় বেশ বড় ছবি ছাপা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যিক প্রতিনিধি দলের পাশে বসে আছেন পুরোদস্তুর স্যুট পরে ভারতীয় শিল্পপতি। বিস্তারিত খবর পড়ল সপ্তম। প্রতিনিধি দলটি প্রস্তাব দিয়েছে ফারাক্কা থেকে কোচবিহার পর্যন্ত ওরা রাস্তা বানিয়ে দেবে। হাইওয়েতে যাওয়া আসার পথে 4টি করে লেন থাকবে। এই পথ তৈরি করতে গেলে ফারাক্কা থেকে শিলিগুড়ি মাত্র 3 ঘন্টায় যাওয়া যাবে। এই হাইওয়ের 50-60 কিলোমিটার অন্তর অন্তর রেস্তোরাঁ এবং রেস্ট রুমের ব্যবস্থা থাকবে, যেখানে হাইওয়ে থেকে বেরিয়ে যেতে হবে। জমি অধিগ্রহণের দায়িত্ব যদি সরকার নেয়, তাহলে হাইওয়ের নির্মাণ খরচ তারাই বহন করবে। এই খরচ আগামী 50 বছর ধরে তারা টোল ট্যাক্সের মাধ্যমে তুলবে। শুধু পুলিশ, মিলিটারি এবং মন্ত্রীদের গাড়ি টোল ট্যাক্সের আওতায় পড়বে না। মুখ্যমন্ত্রী প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি জনি মালিককে ধন্যবাদ দিয়েছেন। প্রতিনিধি দলটি অনুরোধ করেছে আগামী 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী যদি প্রাথমিক মতামত জানিয়ে দেন, তাহলে তাদের পক্ষে প্রস্তুতি নিতে সুবিধা হবে। সপ্তম অবাক। জনি মালিক বলে যে মানুষটার ছবি ছাপা হয়েছে, তাকে কাল সে দেখেনি। তাহলে কি অন্য কাউকে জনি সাজিয়ে তার সঙ্গে দেখা করতে পাঠানো হয়েছিল? একেবারে ভুল বোঝানো হয়েছিল সবাইকে। কাল দুপুরে দেখা লোকটার সঙ্গে কাগজে বক্তব্য রাখা শিল্পপতির চেহারার কোনো মিল নেই। সপ্তম স্পষ্ট বুঝতে পারছিল সুভাষদাকে যাকে বলে হ্যাকে মারা, তাই মারতে চলেছে জনি মালিক।
সে কাগজের নিচের দিকে চোখ রাখতেই চমকে উঠল। একদিনে কলকাতার উত্তর পূর্ব অঞ্চলের 8 জন তোলাবাজ এবং মাস্তান নিহত হয়েছে। পুলিশের সন্দেহ ওরা নিজেদের মধ্যে মারপিট করে মারা গিয়েছে। এই 8 জনের মাত্র 2 জন মুসলমান, বাকিরা হিন্দু, অবাঙালি হিন্দু। হঠাৎ এতগুলো সমাজবিরোধী একসঙ্গে মারা পড়ল কেন তা পুলিশ ভেবে পাচ্ছে না। কিন্তু এলাকার লোকেরা খুশি হয়েছে। তারা ভাবছে এর ফলে শান্তি ফিরে আসবে। চা খেয়ে মাধবিকাকে ফোন করলো সপ্তম। মাধবিকাই ফোন ধরল। কি ব্যাপার, কাল বিকেলে টেলিফোন করলে না কেন? করেছিলাম, তখন তুমি বেরিয়ে গেছো। দূর, আমি বেরিয়েছি 6টার একটু আগে, তখন নিশ্চয়ই বিকেল নয়। বাড়িতেও করেছিলাম, তোমার ফেরার ঠিক ছিল না। স্বাভাবিক, তাছাড়া অফিসের ব্যাপার নিয়ে বাড়িতে কথা বলা পছন্দ করি না। ওহো সরি, তাহলে অফিসে ফোন করব? ঠিক আছে, করেই ফেলেছো যখন শোনো, তুমি ঠিক 12টায় তোমার একটা বায়োডাটা নিয়ে আমার অফিসে চলে এসো। রাখছি। মাধবিকার গলা কাট কাট, ফোন রেখে দিল সে। সপ্তমের একটু ভালো লাগছিল না। কদিন মাধবিকার সঙ্গে কথা বলে ওকে বন্ধু বলে মনে হয়েছিল। আজ কাজের প্রসঙ্গ ওঠায় ওর গলায় কোনো বন্ধুত্ব নেই। সপ্তমের মনে হলো ওই ট্রাভেল এজেন্সিতে চাকরির জন্য গেলে হয়তো মাধবিকা তার বস হবে। মাধবিকার অধীনে চাকরি করতে কি তার ভালো লাগবে? অসন্তুষ্ট হলে মাধবিকা তার সঙ্গে নিশ্চয়ই মধুর ব্যবহার করবে না। তাহলে জ্যোতি দত্তের ফোন এলো। খুব ক্ষেপে গিয়েছেন ভদ্রলোক। কি ভেবেছো বলো তো, এটা কি ছেলে খেলা? কথা নেই বার্তা নেই, দিনের পর দিন ডুব মেরে যাচ্ছ। কাজটা করতে ইচ্ছা না হয় তো স্পষ্ট বলে দাও, আমাকে ঝুলিয়ে কি ভালো হচ্ছে? জ্যোতিদা, আমি এত ঝামেলায় আছি। তাহলে তুমি তোমার ঝামেলা নিয়ে থাকো, আমি অন্য লোক দেখি। হঠাৎ রাগ হয়ে গেল সপ্তমের। তাই দেখুন, আপনার কাছে কাজ করা মানে তো এর ওর কাছে গিয়ে হাত কচলে তেল মেরা, ওটা আর আমার পোষাচ্ছে না। তাই বড় কিছু পেয়েছো মনে হচ্ছে। ঠিক আছে, সুভাষ তোমাকে পাঠিয়েছিল বলে এক কথায় রাজি হয়েছিলাম, তাকে জানিয়ে দেব তোমার সিদ্ধান্তের কথা। জ্যোতি দত্ত ফোন রেখে দিয়েছিল। মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, ক্লায়েন্টের কাছে গিয়ে চাটুকারিতা করতে হতো ঠিক, অনেক জায়গায় ক্লায়েন্টদের ব্যবহারে বেশ অপমানিত হতে হয়েছে তাকে। নিজেকে খুব ছোট মনে হতো সে সময়। কিন্তু তা সত্ত্বেও মাস গেলে 4-5 হাজার টাকা তো আসে, এটা তাকে কে দেবে? স্রেফ মেজাজ খারাপ ছিল বলেই সে জ্যোতি দত্তকে ওইভাবে কথা বলেছে। তাছাড়া জ্যোতি দত্তের কথা বলার ধরনটাও খুব ভালো ছিল না। সবসময় লাঠি ঘোরান ভদ্রলোক। বেশ করেছে সে মুখের ওপর না বলে দিয়ে। সপ্তম ঠিক করলো মাধবিকার অফিসে যাবে। ঠিক 12টায় মাধবিকার অফিসে পৌঁছে গেল সপ্তম। তার সঞ্চয়ে যেসব পোশাক ছিল তার সেরা শার্ট প্যান্ট পরে এসেছে আজ। তাকে দেখা মাত্র মাধবিকার চোখে যে প্রশংসা ফুটলো তা বুঝতে অসুবিধা হলো না সপ্তমের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাধবিকা। চলো আগে বসের সঙ্গে কথা বলিয়ে দিই, ইনি এই সংস্থার মালিক, ফাঁকিবাজি একদম বরখাস্ত করতে পারেন না। এয়ারপোর্টে দেখা সেই প্রবীণ ভদ্রলোক কম্পিউটারের সামনে বসেছিলেন। ওদের ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন। এসো। স্যার, এর নাম সপ্তম। বুঝতে পেরেছি, বায়োডাটা? ভদ্রলোক হাত বাড়ালেন। সপ্তম একটা খাম এগিয়ে দিল। সেটা খুলে কাগজ বের করে চোখ বোলালেন ভদ্রলোক। তারপর বললেন, আপনি তো কখনো ট্রাভেল এজেন্সিতে কাজ করেননি, আমরা আপনার কাছ থেকে এক্ষেত্রে কিরকম কাজ আশা করতে পারি? এর উত্তর আমি আপনাকে 3 মাস পরে দিতে পারবো। ভদ্রলোক অবাক হয়ে তাকালেন। এই 3 মাসে আমি কাজটা কতটা পিক আপ করতে পেরেছি তা বুঝতে পারবো। ভালো উত্তর। এই 3 মাস আপনি সম্মান দক্ষিণা হিসেবে কি আশা করছেন? সেটা আপনি যা বিবেচনা করবেন। নো, মাধবিকা রেফার না করলে আমি আপনার সঙ্গে কথাই বলতাম না। আমাদের যেসব কাজ টেকনিক্যাল তার কোনোটাই আপনি জানেন না।
ঠিক আছে, আমি 3 মাস পরেই এ ব্যাপারে কথা বলবো। বাহ, ভালো উত্তর। এই 3 মাস আপনার ট্রাভেলিং অ্যালাউন্স হিসাবে মাসে 3000 করে দিতে পারি। আপনার যা করণীয় তা মাধবিকা বুঝিয়ে দেবে। আপনাকে রিপোর্ট করতে হবে ওর কাছে। আশা করি 3 মাস পরে আপনার সঙ্গে আনন্দিত হয়ে কথা বলতে পারবো। কথাগুলো বলে ঈষৎ মাথা নাড়লেন ভদ্রলোক। বোঝাতে চাইলেন এবার সপ্তম যেতে পারে। বাইরে বেরিয়ে এলো সপ্তম। মাসে 3000, এছাড়া উপায় ছিল না। আত্মসম্মান বজায় রাখতে গেলে 3 মাসের ঝুঁকি নেওয়া দরকার। নিজের যোগ্যতা প্রমাণ না করতে পারলে টাকা চাওয়া যায় না। যেমন করে হোক সেই জায়গায় পৌঁছাতে হবে। মিনিট 10 বাদে মাধবিকার সামনে বসার ডাক পেল সপ্তম। মাধবিকা বলল, ট্রাভেল এজেন্সির কাজগুলোকে 4টে ভাগে ভাগ করা যায়। প্রথম হলো বিভিন্ন এয়ার লাইসেন্স এবং এজেন্সির সঙ্গে ভালো সম্পর্ক ডেভেলপ করা। বিভিন্ন এয়ারলাইন্স কোন রুটে যায় তাদের মূল ফেয়ার যেটা আয়োটা ঠিক করে দিয়েছে আর যেটা ওরা কনসেশনে দিয়ে থাকে তা মনে রাখা। অনেক সময় ফ্লাইট ভর্তি থাকলেও কোনো ক্লায়েন্টের এমার্জেন্সিতে বাইরে যাওয়ার থাকলে ওই ভালো সম্পর্কটা কাজে লাগে। ফ্লাইট ভর্তি থাকলে কি করে সিট পাওয়া যাবে? শেষ মুহূর্তের ক্যান্সেলেশন ছাড়া কেউ কেউ 2-4টে সিট হাতে রেখে দেয়। দ্বিতীয় হলো ক্লায়েন্ট সার্ভিস। একজন লোক যার পাসপোর্ট নেই অথচ বিদেশে যেতে চায়, তার পাসপোর্ট করিয়ে দেয়া থেকে ভিসা বের করে টিকিট করে তাকে প্লেনে তুলে দেওয়া সবই আমাদের করতে হয়। আমাদের এখানে পাসপোর্ট এবং ভিসার দায়িত্বে লোক আছেন, কাজটা তাদের বললেই তারা করে দেয়। কোনো ক্লায়েন্টের এয়ারপোর্টে অসুবিধা হলে তার পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। তৃতীয়ত ডেস্ক জব, টিকিট থেকে শুরু করে বিল করা, টাকা আদায় করা, অ্যাকাউন্টস ইত্যাদি। চতুর্থত ক্লায়েন্ট সংগ্রহ, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ইনফ্লুয়েন্স করে ক্লায়েন্ট হিসেবে পাওয়া। এটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি এই। আমাকে কোন কাজটা করতে হবে? তুমি নিশ্চয়ই আজকের কাগজ পড়েছো। মালয়েশিয়া থেকে একটা টিম এসেছে এদেশে কিছু কাজকর্ম করবে বলে। ওরা আগামীকাল দার্জিলিং যাবে। যাওয়ার সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে বাগডোগরায় নেমে গাড়ি নিয়ে দার্জিলিং। ওখানে 1 রাত থেকে ওরা বাই রোড কলকাতায় আসবেন। শিলিগুড়ি থেকে ফারাক্কা অবধি রাস্তাটা ওরা দেখবেন। আমরা ওদের যাতায়াত থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছি। হোটেল, গাড়ি ইত্যাদির ব্যবস্থা হয়ে গিয়েছে। আমাদের একজন সিনিয়র স্টাফ মিস্টার এসকে রায় ওদের অ্যাকম্পানি করবেন। তুমি ওর সঙ্গে যাও। ওকে সাহায্য করলেই তুমি শিখতে পারবে কি করে ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে হয়। মাধবিকা ইন্টারকমের বোতাম টুকল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে জিজ্ঞেস করল, মিস্টার রায় আছেন? ও ঠিক আছে। আমাকে কিভাবে যেতে হবে? কাল সকাল 9টায় এয়ারপোর্টে চলে যাও। আমিও তখন ওদের সি অফ করতে যাব। আমার কাছ থেকে টিকিট পেয়ে যাবে। বাকিটা মিস্টার রায় তোমায় বুঝিয়ে দেবে। ঠিক আছে। ওয়েল, তুমি এখন বিষ্ণুপ্রিয়ার কাছে যাও। ওর কাছে কলকাতা, দিল্লি, বোম্বে থেকে যত ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ে তার চার্ট আর ফেয়ার লিস্ট আছে। সেই সঙ্গে কলকাতার ডোমেস্টিক ফ্লাইটগুলো সম্পর্কেও তোমাকে জানতে হবে। শি উড হেল্প ইউ। বিষ্ণুপ্রিয়া বাঁদিকের 3য় ঘরটায় আছে। মাথা নেড়ে সপ্তম উঠে বেরিয়ে যাচ্ছিল। মাধবিকা ডাকল, সপ্তম, তুমি কি আমার ব্যবহারে অখুশি? ঠোঁট কামড়ালো সপ্তম, তারপর মাথা নেড়ে বেরিয়ে এলো। জুতো মেরে গরুদান বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু মাধবিকা নিজেও জানে যে সে সপ্তমের সঙ্গে কাটকাট ব্যবহার করছে। ওর শেষ কথায় তাই প্রমাণিত হলো। ফলে মনটা হালকা হয়ে গেল সপ্তমের। সে নির্দিষ্ট করে ঢুকে দেখল 4 জন মানুষ খুব মন দিয়ে কাজ করছেন। তাদের একজন মহিলা, জিন্স আর শার্ট, মাথার চুল কাঁধ অবধি নামতে দেন। বয়স 40-এর নিচে। ইনি নিশ্চয়ই বিষ্ণুপ্রিয়া। সপ্তম ভদ্রমহিলার সামনে গিয়ে দাঁড়ালো। তিনি তখন কম্পিউটার দেখতে ব্যস্ত। ইশারায় বসতে বললেন। মিনিট 2 পরে কম্পিউটার থেকে মুখ তুললেন ভদ্রমহিলা। ইয়েস, বলুন কি করতে পারি? মাধবিকা আপনার সঙ্গে দেখা করতে বললেন।
ওহো, আপনি সপ্তম। বসুন। আপনি নিশ্চয়ই কম্পিউটারের এবিসি জানেন। জানলে কোনো প্রবলেম হবে না। এই মুহূর্তে কলকাতা থেকে প্রত্যেক সপ্তাহে 276টা ডোমেস্টিক ফ্লাইট আর 48টা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ে এবং কলকাতায় এসে নামে। আপনি এই ফাইলটা একটু দেখুন। প্রত্যেকটা ফ্লাইট কোথায় নামছে, কত সময় লাগছে, এই ভাড়া কত, তার ডিটেলস এখানে পাওয়া যাবে। আজ প্রথম দিন, ডাটাগুলো মনে রাখার চেষ্টা করুন। আপনাকে কি কোনো টেবিল দেওয়া হয়েছে? আমাকে এখনো কিছু বলা হয়নি। আপনি এখানে বসেই শুরু করুন। আমাকে একটু ব্রিটিশ এয়ারওয়েজে যেতে হবে। লাঞ্চের আগে ওদের ধরতে না পারলে। ঠিক আছে। মাথা নেড়ে সম্মতি জানালো সপ্তম। মিস্টার রায় বিকেল 5টার মধ্যেও এলেন না। 5টা নাগাদ মাধবিকা তাকে ডাকল। প্রথম দিন কেমন লাগলো? শুধু মুখস্থ করে গেলাম। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর কোনটা কখন ছাড়ে তা বলে যেতে পারবো, কিন্তু কলকাতা থেকে কোনো ফ্লাইট সরাসরি নিউ ইয়র্ক যায় না। না, অনেকটা পথ। হয় ফ্র্যাঙ্কফুর্ট, নয় জর্ডন, নয় আমস্টারডাম অথবা লন্ডনে থামতে হয়। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তোমার কালকের ফ্লাইট IC721 ছাড়বে ঠিক 9:50। তুমি 9টার মধ্যে পৌঁছে যেও। আমাকে তো মিস্টার রায় চিনতে পারবে না। ওফ, আমি তো ওর সঙ্গে থাকবো। অতএব সপ্তম বেরিয়ে এলো। অবশেষে তার একটা চাকরি হলো। মা শুনলে খুব খুশি হবে। তার মনে হচ্ছে চেষ্টা করলে 3 মাসের অনেক আগেই সে অনেকটা রপ্ত করতে পারবে। ফুটপাতে দাঁড়িয়ে পার্ক স্ট্রিটের ছুটন্ত গাড়ি দেখতে লাগলো সে। খুব ভালো হলো, কলকাতা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাওয়া গেল। দার্জিলিং সে কখনো যায়নি, কিন্তু সেখানে যাওয়ার রোমাঞ্চের চেয়ে সুভাষদা, জনি, মালিক সংঘর্ষ থেকে বেরিয়ে যাওয়ার এমন অভাবনীয় সুযোগ করে দেওয়ার জন্য মাধবিকার কাছে সে কৃতজ্ঞ। ব্যাপারটা মাথায় আসতেই আরেকটা চিন্তা চলে এলো। তাকে যেতে হবে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে, যাদের এনেছে জনি মালিক। জনি কি দলের সঙ্গে যাবে? অর্থাৎ সে ছাড়তে চাইলেও কামলি তাকে ছাড়ছে না। এই দলটা অন্য কোনো দেশ থেকে আসতে পারত। তাছাড়া জনি মালিক যদি জানতে পারে সে দলের সঙ্গে যাচ্ছে, তাহলে ওর কি প্রতিক্রিয়া হবে? অত বড় ক্লায়েন্ট যদি না চায়, তাহলে ট্রাভেল এজেন্সি নিশ্চয়ই তাকে বাদ দিতে দ্বিধা করবে না। অস্বস্তি বাড়ছিল সপ্তমের। কলকাতা থেকে চলে গিয়েও তাহলে তার নিস্তার নেই। গতকাল তার সঙ্গে দেখা করে যে লোকটি জনি মালিকের অভিনয় করেছিল, সে নিশ্চয়ই আসল জনিকে সব রিপোর্ট করেছে। আসল জনি তাকে দেখে চিনতে পারবে না, কিন্তু নামটা কি মনে রাখবে? আর সে যে নকল জনির সঙ্গে খুব সিরিয়াস হয়ে কথা বলার পরে সুভাষ তাকে জানিয়ে এসেছে, এই ব্যাপারটাও তো সুভাষ তার কাছে হাস্যস্কর হয়ে যাবে। কিন্তু সে কি করতে পারে? জনিকে সে চেনে না। অফিসার ভদ্রলোক তাকে পার্কিং লটে নিয়ে গিয়েছিল জনির সঙ্গে কথা বলার সুযোগ দিতে। অতএব ওই লোকটাই জনি, একথা ভাবার স্বাভাবিক কারণ ছিল। জনি ডামি পাঠিয়ে সুভাষ তাকে অপমান করলে তার কিছু করার থাকছে না। কিন্তু ওই ডামি জনি তাকে বলেছিল রাশিদের সঙ্গে দেখা করতে। সে যদি দেখা না করে, তাহলে প্রয়োজনটা ওদের হলে ওরাই চলে আসবে তার বাড়িতে। সপ্তমের মনে হলো জটিলতা বাড়তে দেওয়া উচিত না। রশিদকে বলতে চাই শুনে আজকেই সব সম্পর্ক শেষ করা উচিত। রশিদের বাড়িতেই হেঁটেই চলে এলো সপ্তম। সন্ডামার্কা একটা লোক তাকে জিজ্ঞেস করলো, কি চাই? রশিদের কথা বলতে নাম জেনে লোকটা কাউকে ডেকে বলল খবরটা দিতে। মিনিট 3 বাদে সেই লোকটা বেরিয়ে আসতে চিনতে পারল সপ্তম। একেই সে দেখেছিল এর আগের দিন। লোকটা তাকে ইশারা করলো অনুসরণ করতে। চৌরঙ্গি লেন থেকে বেরিয়ে সদর স্ট্রিট ধরে কিছুটা হেঁটে ডান দিকের গলির মুখে দাঁড়িয়ে লোকটা মাথা নেড়ে আসতে বলে গলিতে ঢুকল। ভিখিরি চেহারার সাদা বিদেশি ও বিদেশিনীরা জড়াজড়ি করে হেঁটে যাচ্ছে আশেপাশে। একটা বাড়ির পাশের দরজা দিয়ে লোকটা ঢুকতেই আরেকটি লোক তাকে জিজ্ঞেস করলো কিছু।
পথ চিনিয়ে আনা লোকটি সপ্তমকে দেখিয়ে দিল। লোকটি বলল, আইয়ে। বাড়িটা যে এত লম্বা তা বাইরে থেকে বোঝা যায় না। একেবারে শেষ প্রান্তে এসে দোতলায় উঠল ওরা। দরজায় ভারী পর্দা ঝুলছে। লোকটা পর্দা সরালো। সঙ্গে সঙ্গে রসিদের গলা শুনতে পেল সপ্তম। আসুন আসুন সপ্তম বাবু। ঘরে ঢুকল সপ্তম। সুন্দর সাজানো ঘর। রসিদ ছাড়া আরেকজন বসে আছে সোফায়। রসিদ বলল, আমি ভেবেছিলাম কাল বিকেলেই আপনার সঙ্গে দেখা করব। সব ভালো? বসুন, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি ইমরান ভাই, ইমরান রহমান। এরই মানিব্যাগ আপনি ট্যাক্সির ভিতর কুড়িয়ে পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে ইমরান রহমান উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো। সপ্তম করমর্দন করল। সোফায় বসার পরে ইমরান রহমান বললেন, টাকা আজ যাবে কাল আসবে, যৌবন আসে আবার চলেও যায়, কিন্তু সম্পর্ক রাখতে পারলে চিরকাল এক জায়গায় রেখে দেওয়া যায়। আপনি শিক্ষিত এবং ভদ্র মানুষ, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। হেয়ালির মতো লাগছিল। সপ্তম বুঝতে পারছিল না হঠাৎ তার সঙ্গে ইনি কি সম্পর্ক রাখতে চান। রশিদ বলল, ইমরান ভাই আমাকে খুব বকেছে। আপনার কাছ থেকে টাকাটা ফেরত নেওয়া উচিত হয়নি। উনি আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে শুনে ওকে বলেছিলাম আপনাকে একবার আমার জন্য বলতে, টাকাটা নিয়ে যান। সপ্তম কথা বলল, আপনাদের অনেক ধন্যবাদ, কিন্তু টাকাটা আমি নেব না। কেন? আমি ব্যাগটা কুড়িয়ে পেয়ে আপনাদের ফেরত দিইনি, আপনারাই খোঁজ খবর করে আমার কাছে পৌঁছেছি। ওই ক্ষেত্রে কেউ অত টাকা পুরস্কার দেয় না। আপনারা কেন দিয়েছিলেন তা আমি জানি না। তারপর আমি আপনাদের বিশ্বাস রাখতে পারিনি বলে শাস্তি হিসাবে টাকাটা ফেরত নিয়ে গেছে। ঠিকই করেছে। এখন এমন কোনো নতুন পরিস্থিতি হয়নি যে কারণে টাকাটা নিতে পারি। বাহ, এই তো চাই সপ্তমবাবু, আপনার মতো ছেলে আমাদের দরকার। এইরকম সোজাসুজি কথা বলতে হিম্মত চাই। গুড। কাল জনির সঙ্গে পরিচয় হবার পর ওকে কেমন লাগলো? উনি জনি নন। এরকম বলছেন কেন? আসল জনি মালিকের ছবি আজকের কাগজে ছাপা হয়েছে। এই আবিষ্কারের কথা আপনি কাকে কাকে বলেছেন? এই প্রথমবার বললাম। সপ্তম বাবু, আপনার তো এখন স্টেডি অবস্থা নয়। একটা শেয়ার মার্কেটের এজেন্টের হয়ে দালালি করা ছাড়া অন্য কোনো রোজগার নেই। আপনি আমাদের সঙ্গে চলে আসুন, টাকা পয়সা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এত মানুষ থাকতে আমার কথা আপনারা ভাবলেন কেন? আপনার মধ্যে নিশ্চয়ই কিছু আছে যা আমাদের আকর্ষণ করেছে। আমাকে কি করতে হবে? জনি যা চাইবে তা ঠিকঠাক হচ্ছে কিনা তা আপনাকে দেখতে হবে। আমাকে একটু ভাবতে দিন। রশিদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ইমরান রহমান বাধা দিল। না না, ওকে সময় দাও। বুদ্ধিমান লোকেরা পা বাড়াবার আগে পথটা দেখে নেয়। আমাদের এমন লোক দরকার। কিন্তু সপ্তম বাবু, একটা অনুরোধ। কাল যে জনি আপনার সঙ্গে কথা বলেনি এ খবরটা বাইরে না বলাই ভালো। বেশ। আপনার কাছ থেকে কবে খবর পাবো? আমি কাল বাইরে যাচ্ছি, হয়তো দিন সাতেক পরে ফিরব। তারপর সপ্তম বাইরে বেরিয়ে এল। এদের সঙ্গে সমানে সমানে কথা বলতে পেরে তার ভালো লাগছিল। এক কথায় ওদের টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন একটুও খারাপ লাগছে না। ওরা নিশ্চয়ই বুঝবে সে ফেকল না, কিন্তু ওরা কেন আবার তাকে জড়াতে চাইছে? সে অতি সাধারণ ছিল। আজ অব্দি কারোর গালে একটা চড় মারার সাহস অর্জন করে। তাহলে কিন্তু এই লোকগুলো করছেটা কি? দুবাইয়ের সঙ্গে সরাসরি সংযোগে দেয়। জনি মালিক তো দুবাইয়ের নির্বাচন। প্রথম সে শুনেছিল জনি একজন উঠতি মাস্টার, তাকেই নির্বাচিত করা হয়েছে। আজ কাগজে পড়ল সে শিল্পপতি। মাস্তান কখনো শিল্পপতি হতে পারে না, কিন্তু শিল্পপতির পক্ষে মাস্তানি করা অসম্ভব না। কিন্তু একজন বড় মাপের শিল্পপতি মাস্তানি করে কি লাভবান হয়? কত রোজগার হবে?
জনি যদি বড় মাপের শিল্পপতি না হয় তাহলে সে কি করে বিদেশি এক বাণিজ্যিক দলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে? অথচ জনিকে দুবাই থেকে কলকাতার একটি অংশের জন্য নির্বাচন করা হয়েছে কয়েকদিন আগে। সপ্তমের মনে পড়ল আরো 3 জনের কথা, বম্বাস, হায়দার এবং কানাই। ইমরান রহমানের মানিব্যাগের মধ্যে রাখা কাগজে এই 3 জনের নাম জনির সঙ্গে ছিল, কিন্তু এই 3 জনের নাম এখনো শোনা যাচ্ছে না কেন? তাদের উত্থান তো জনির পাশাপাশি হওয়ার কথা। ব্যাপারটা বেশ গোলমেলে। সোজা বাড়ি ফিরে এলো সপ্তম। এসে মায়ের কাছে শুনল রাসেল তাকে 2 বার টেলিফোন করেছে, কিন্তু সে ঠিক করলো রাসেলকে ফোন করে জানতে চাইবে না কেন সে ফোন করেছে। দরকার হলে রাসেলই আবার করবে। সুভাষদা, রাসেল, রশিদ কারোর সঙ্গে আগামীকাল পর্যন্ত যোগাযোগ করবে না সে। কোন রকমে কলকাতা থেকে বেরিয়ে যেতে পারলে সে যেন বেঁচে যাবে এমন বোধ হচ্ছিল। মাঝরাতে ঘুম ভেঙে গেল সপ্তম। সে কি স্বপ্ন দেখছিল? ধাতস্থ হতে সময় লাগে। একটা কালো হাত ক্রমশ বড় হতে হতে আকাশটাকে ঢেকে ফেলছে। এ কি ধরনের স্বপ্ন? এই স্বপ্নের মানে কি? অন্ধকারে হাতড়ে হাতড়ে জল খেল সে, এবং তখনই তার মনে হলো ব্যাপারটা ভালো হচ্ছে না। কোনো বিদেশি শক্তির নির্দেশে এক অশুভ চক্র কলকাতায় দখল নিয়ে যাচ্ছে জানার পরেও সে চুপচাপ রয়েছে। পুলিশকে সমস্ত ব্যাপারটা খুলে বলা তার প্রথম কর্তব্য ছিল, কিন্তু পুলিশ মানে তো থানায় গিয়ে বলতে হবে। লালবাজারে যেসব বড় কর্তা বসেন, যাদের নাম কাগজে ছাপা হয়, তাদের কাছে সে পৌঁছাতেই পারবে না। পারবে যদি সুভাষদার সাহায্য নেয়। সেক্ষেত্রে তো সুভাষদার সম্পর্কে কোনো কথাই বলা যাবে না। আর সরাসরি থানায় গিয়ে রিপোর্ট করার কথা ভাবতেই গায়ে জ্বর আসে। মাস 3 আগের কথা। জ্যোতি দত্তর সঙ্গে ওর পুরনো গাড়িতে ভবানীপুরে যাচ্ছিল সে। রবীন্দ্র সদনের সামনে চৌমাথায় একটা ট্যাক্সি তাদের ওভারটেক করতে গিয়ে এত জোরে মারল যে জ্যোতি দত্তের গাড়ির বাম্পার খুলে পড়ে গেল। সামনের দিকটা গেল দুমড়ে। ব্রেক চেপে গাড়ি দাঁড় করাতে করাতে ট্যাক্সিটা উধাও হয়ে গেল। সপ্তম নাম্বারটা নিয়েছি। মোড়ের মাথায় যেসব সেপাই দাঁড়িয়েছিল তারা উপদেশ দিল থানায় গিয়ে ডায়েরি করতে। থানায় ডায়েরি করা জরুরি ছিল, নইলে এ বাবদ ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পাওয়া যাবে। সেপাইদের নির্দেশ মতো ওরা স্থানীয় থানায় গাড়ি নিয়ে পৌঁছাল। গাড়ির অবস্থা তখন বেশ করুণ। থানায় ঢুকতেই বাঁদিকে এক অফিসারকে দেখা গেল, খাতাপত্র নিয়ে 3 জন লোককে জিজ্ঞাসাবাদ করছে। জ্যোতি দত্ত তাকে বললেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডায়েরি করব। অফিসার কিছু মুখে না বলে আঙুল তুলে ওপাশের ঘর দেখিয়ে দিয়ে 3 জনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওপাশের ঘরে কে ওরা 3 জন অফিসারকে একটা দালাল চেহারার লোকের সঙ্গে আড্ডা মারতে দেখে। অনেকটা সময় অপেক্ষা করার পর ওদের দৃষ্টি আকর্ষণ করা গেলে একজন অফিসার বললেন, বাইরে যান, ওখানে ডায়েরি নেওয়া হচ্ছে। জ্যোতি দত্ত বললেন, উনি তো এখানে পাঠালেন। ও, কি হয়েছে? আমার গাড়িকে আরেকটা গাড়ি ড্যামেজ করেছে। কোন রাস্তায়? রবীন্দ্র সদনের মোড়ে। তাহলে এখানে হবে না, অমুক থানায় যান, ওটা ওদের জুরিডিকশন। বলে আবার গল্প শুরু করলেন। জ্যোতি দত্ত বললেন, কিন্তু ওই স্পটের পুলিশ এখানেই আসতে বলল। ও, তাহলে সামনে গিয়ে লাইন দিন, ওখানে যিনি বসে আছেন তিনিই ডায়েরি নেবেন। একথা শোনার পর জ্যোতি দত্ত ওকে নিয়ে বেরিয়ে এসেছিল। পাড়ার গ্যারেজে গিয়ে গাড়ি দিতে ছোকরা মেকানিক মাত্র 150 টাকায় গাড়ি ঠিক করে দিয়েছিল। অতএব থানায় গেলে আবার একই রকম ঘটবে না এমন গ্যারেন্টি কোথায়? তার চেয়ে খবরের কাগজে বেনামে চিঠি লেখাই ভালো। থানায় জানালে পরের দিন সে হয়তো পৃথিবীতে থাকবে না। বেনামে চিঠি লিখলে অন্তত সে সম্ভাবনা থাকবে না। ঠিকঠাক সময়ে এয়ারপোর্টে পৌঁছে গেল সপ্তম। চাকরিতে যাচ্ছে বলে মাকে জানিয়ে এসেছে সে। ভদ্রমহিলা খুশি হয়েছিল। ট্যাক্সিতে এয়ারপোর্ট আসতে বেশ টাকা বেরিয়ে গেল। এটা নিশ্চয়ই অফিস দেবে না। এয়ারপোর্টের ভেতর আজ টিকিট কেটেও ঢুকতে দেওয়া হচ্ছে না নতুন অর্ডারে। বিদায় দিতে আসা লোকজনের ভিড় বাইরে। সপ্তম চারপাশে তাকাচ্ছে।
সেই ভদ্রলোক মিস্টার রায়ের সঙ্গে পরিচয় করবার দায়িত্ব নিয়েছে মাধবিকা। মাধবিকা ঠিক সময় না এলে তার যাওয়া হবে। প্রায় মিনিট 20 পরে মাধবিকা বেরিয়ে এলো ভিতর থেকে। সপ্তম, চলে এসো। টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে এগোতেই মাধবিকা জিজ্ঞাসা করল, এই তোমার লাগেজ? হ্যাঁ। ভালো, এক্সরে করাতে হবে না, হ্যান্ডব্যাগ হিসাবে চলে যাবে। তুমি বোর্ডিং কার্ড নিয়ে ওই লাউঞ্জে চলে এসো। বোর্ডিং কার্ডের জন্য লাইনে দাঁড়ান। এই অভিজ্ঞতা তার এখনো হয়নি। উত্তেজনা টোকা মারছিল। বোর্ডিং কার্ড নিয়ে সপ্তম এগিয়ে গেল মাধবিকার দিকে। মাধবিকা সেখানে 4 জন বিদেশির সঙ্গে হেসে কথা বলছে। তাকে দেখে ইশারা করলো কাছে যেতে। তারপর পরিচয় করিয়ে দিল তাদের সংস্থার একজন কর্মী হিসেবে। মাধবিকা বলল, আপনাদের যা যা প্রয়োজন স্বচ্ছন্দে একে বলতে পারেন, কোনো রকম সংকোচ করবেন না। 4 জন বিদেশি সপ্তমের সঙ্গে হাসি মুখে করমর্দন করল। মাধবিকা বলল, ওদের লাগেজ সব বুক করে দেয়া হয়েছে, প্লেনে ওঠার আগে একবার আইডেন্টিফাই করতে নিয়ে যেতে হবে। মিস্টার রায় কোথায়? আর বলো না, আজ সকালে ভদ্রলোকের স্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে। খুব বিপদে পড়ে গেছেন ভদ্রলোক। ওই অবস্থায় আসতে চাইছিলেন, আমি নিষেধ করলাম। সর্বনাশ! তাহলে আমাকে গাইড করবে কে? আমি তো কিছুই জানি না। ঠিকই তো, স্বর্গে গেলেও ধান ভাঙে, অতএব আমাকেই যেতে হচ্ছে। তুমি যাচ্ছ? কেন, তোমার ভালো লাগছে না? সব সময় যদি বস পাশে থাকে তাহলে কি ভালো লাগে? সহজ হওয়া যায় না। মাধবিকা কথার উত্তর দিল। বিদেশিদের সঙ্গে আলাপ শুরু করল। বাগডোগরা এয়ারপোর্টে যখন ওরা নামলো তখন দুপুর। প্লেনে মাধবিকার সিট ছিল ওই 4 জনের সঙ্গে, সপ্তমের অনেক পিছনে। প্লেন থেকে নেমে মাধবিকা তাকে বলল, তুমি ওদের লাগেজগুলো অর্গানাইজ করো, আমি এদের দেখছি। এই নাও লাগেজ ট্যাগ। মাধবিকা চলে গেলে কয়েক মুহূর্ত বিষণ্ণ হলো সপ্তম। তাকে ঠিক কি কাজ করতে হবে মাধবিকা বলেন। ক্লায়েন্টদের মালপত্রের তদারকি তো একজন অশিক্ষিত কর্মচারীও করতে পারে। পর মুহূর্তেই মনে হলো বাইরে এসে এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই, হই হই করেই কাজটা করা যায়। কোথায় যেন পড়েছিল, কোনো কাজেই ছোট না। গাড়ি এসে গিয়েছিল, একটা সুমো গাড়ি। তাতে মালপত্র তুলে দেয়া হল। 4 প্রতিনিধি বসলেন পিছনে, তাদের পিছনে সপ্তম। ড্রাইভারের পাশে মাধবিকা। গাড়ি ছাড়ার আগে মাধবিকা পিছন ফিরে ইংরেজিতে বলল, ভদ্র মহোদয়গণ, আমরা এখন বাগডোগরা এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছি। এটি উত্তর বাংলার একমাত্র এয়ারপোর্ট। এখান থেকে 1 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়ে। সেখানে পৌঁছে আমরা শিলিগুড়ি শহরের দিকে এগিয়ে যাব। কিন্তু শিলিগুড়ি পর্যন্ত না গিয়ে আমরা একটা শর্টকাট পথ ধরে দার্জিলিং এর দিকে এগিয়ে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানতে পারেন। শিলিগুড়ি শহরটা আমরা কখন দেখতে পাবো? আগামীকাল যখন আমরা দার্জিলিং থেকে ফিরে আসব তখন সরাসরি শিলিগুড়ি পৌঁছাবো। ওখান থেকে কাল পরশু ভোরে বাই রোড আমরা কলকাতায় ফিরব। সপ্তম পিছনে বসে 4 জনকে দেখল। এই লোকগুলো নিশ্চয়ই অনেক টাকার মালিক, অথবা এও হতে পারে এরা স্রেফ কর্মচারী, ওদের কোম্পানির হয়ে এসেছে। কিন্তু এদের সঙ্গে জনি মালেক আসেনি। 4 জনের মুখ দেখে বোঝা যায় ওরা বিদেশি। বাইরে তাকালো সে। এখন গাড়ি ন্যাশনাল হাইওয়ে ধরেছে। পাহাড়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছে। দুপাশটা সাধারণ মফস্বল শহর যেমন হয়। মকাইবাড়ি চা বাগানে পৌঁছানো মাত্র ঠান্ডা বেড়ে গেল। সপ্তম তার একমাত্র জ্যাকেট চাপিয়ে নিল শরীরে। বেশ ভালো লাগছে দুপাশের দৃশ্য। মাঝে মাঝে মাধবিকা ঘোষণা করে চলেছে ঠিক কোন জায়গা দিয়ে গাড়ি চলেছে। পাংখাবাড়ি নামে যে জায়গা আছে তাই জানত না সপ্তম। কার্শিয়াংয়ে গাড়ি থামলো একেবারে দার্জিলিং এর আইসল্যান্ড হোটেলের সামনে। চেহারা দেখেই বোঝা গেল হোটেলটি বেশ দাম। সপ্তমকে সঙ্গে নিয়ে মাধবিকা রিসেপশনে গেল। ঘর আগে থেকেই বুকড ছিল এবং সেখানেই সমস্যা হল। মোট 3খানা ঘর বুক করেছিল এজেন্সি। 2টো 4 জন বিদেশির জন্য, একটি মিস্টার রায় আর সপ্তম।
মাধবিকা মাথা নেড়ে বলল, সরি, আর একটা ঘর আমাদের দরকার। সরি ম্যাডাম, আজ আমাদের সব ঘর ভর্তি হয়ে গিয়েছে। স্ট্রেঞ্জ, মিস্টার রায় আসতে পারেননি, তার বদলে আমরা এসেছি। কিন্তু আমি মহিলা হয়ে এই ভদ্রলোকের সঙ্গে কি করে রুম শেয়ার করব? বুঝতে পারছি আপনার সমস্যা, কিন্তু আমি হেল্পলেস। সপ্তম মুখ খুলল। আচ্ছা, অন্য কোনো হোটেলে জায়গা পাওয়া যাবে না? চেষ্টা করতে পারি, বেলভিউ মাউন্ট এভারেস্টে চেষ্টা করা যেতে পারে। ঘুরে দাঁড়ালো মাধবিকা। তার মানে তুমি অন্য হোটেলে গিয়ে থাকতে চাইছো নাকি? এছাড়া তো সমাধানের কোনো সম্ভাবনা নেই। অদ্ভুত, ওই 4টে লোকের যদি রাত দুপুরে কোনো সমস্যা হয় তাহলে বাইরের হোটেল থেকে তুমি আসবে কি করে? নাকি আমাকে যেতে বলছো? ও, এটা মাথায় আসে। দয়া করে মাথা পরিষ্কার রাখুন। শুনুন মিস্টার, আপনার যদি তৃতীয় ঘর না দিতে পারেন তাহলে আমি অন্য হোটেলে শিফট করব। ম্যাডাম, আপনি চেক করে দেখুন, আমি হেল্পলেস। ইন দ্যাট কেস আপনি এভারেস্টে ফোন করুন। তারপরে মিনিট 5 চলে গেল বিভিন্ন হোটেলে ফোন করতে। এভারেস্ট জানালো তারা 2টো ডাবল বেড রুম দিতে পারবে, উইন্ডমিয়ার পারবে 1টা। সপ্তম চারপাশে তাকালো, তারপর বলল, সমস্যার সমাধান একটাই। কি? তুমি যদি তোমার ঘরে টয়লেট ব্যবহার করতে দাও তাহলে একটা লেপার বালিশ পেলে আমি স্বচ্ছন্দ ওই ডিভানে রাত কাটাতে পারি। আর ইউ সিরিয়াস? হুম। এটা তুমি ইচ্ছে করে পছন্দ করছো, আমার কোম্পানি কিন্তু এটা মেনে নেয় না। তবু তুমি এ ব্যাপারে কথা বলো। ওকে। এখন প্রায় বিকেল। মালয়েশিয়ার লোকগুলো তৈরি হয়ে এলো বাইরে যাওয়ার জন্য। মাধবিকা। সপ্তমের পোশাক বদলের সুযোগ ছিল না। ওরা 6 জন হাঁটতে লাগলো। মাধবিকার অভিজ্ঞতা আছে এখানে আসা। দার্জিলিং এর পথঘাট সে চেনে। ম্যালে পৌঁছে মালয়েশিয়ানরা উচ্ছ্বসিত। তাদের স্বাদ হলো ঘোড়ায় চড়া। সপ্তমও মুগ্ধ হয়ে গেছিল। পশ্চিমবঙ্গের ভিতর যে এত সুন্দর জায়গা আছে তা তার কল্পনায় ছিল না। ঘোরাঘুরি করে সন্ধ্যের মুখে ওরা ফিরে এলো হোটেলে। মালয়েশিয়ানদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে নিজের ঘরে যাওয়ার সময় মাধবিকা সপ্তমকে বলে গেল, তার যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আধ ঘন্টা পরে আসতে পারে। বিকেল থেকেই ঠান্ডাটা বাড়ছিল। এই একটা জ্যাকেটে বাইরে থাকা রীতিমতো কষ্টকর। ঘরের মধ্যে তবু একটু আরাম লাগছে। সে যখন লবিতে একা দাঁড়িয়ে তখন রিসেপশনিস্ট ছেলেটি তাকে ডাকল। স্যার, একটা ভালো খবর আছে। একটু আগে একজন রুম ছেড়ে দিয়ে শিলিগুড়ি চলে গেছেন। এখন ইচ্ছে করলে আপনি রুমটা নিতে পারেন। হাসি ফুটল সপ্তমের মুখ। নিশ্চয়ই। তারপরেই খেয়াল হলো মাধবিকাকে জানিয়ে ঘরটা নেওয়া দরকার। সে ইন্টারকমে মাধবিকার সঙ্গে কথা বলতে চাইল। ইয়েস, সপ্তম বলছি। এখনো তো আধ ঘন্টা হয়নি। না না, এরা বলছে একটা রুম হঠাৎ খালি হয়েছে, নিতে পারি। কত নম্বর? রিসেপশনিস্টের কাছ থেকে নাম্বার জেনে জানাতে মাধবিকা বলল, ঠিক আছে। আরামদায়ক ঘরের বিছানায় শরীর ছেড়ে দিয়ে সপ্তমের মনে হলো এই চাকরিটা খুবই সহজ। যেখানে ক্লায়েন্ট নিয়ে যেতে হবে সেই জায়গাটা আগে দেখা থাকলে আর তার ইতিহাসটা পড়া থাকলে স্বচ্ছন্দে কাজটা করা যায়। আজকের দিনটা সে বেশ চিন্তামুক্ত হয়ে কাটাবে। সে বিছানা ছেড়ে টয়লেটে গিয়ে পরিষ্কার হল। না, এখন জামা প্যান্ট চেঞ্জ না করে একেবারে শোয়ার সময় করব। এই সময় দরজায় শব্দ হল। দরজা খুলল শব্দ। ইতিমধ্যে মাধবিকা পোশাক বদলেছে। মাধবিকা ঘরে ঢুকে বলল, সমস্যায় পড়েছি, ওরা বোধহয় ডিনারের আগে ড্রিঙ্ক করবে। আমি যেতে চাই না, তুমি যাও। ওরা কি আমাদের ডাকছে? তোমাকে নয়, আমাকে। কিন্তু আমার খুব মাথা ধরেছে। ধরতেই পারে, কি পারে না? নিশ্চয়ই পারে। অতএব যাও, ঠেকা দাও। আর শোনো, ওখানে গিয়ে বেশি মদ গিলবে না। ওদের ওখান থেকে ঘরে ফেরার আগে আমার সঙ্গে দেখা করে আসবে। মাধবিকা চলে গেল। দরজায় শব্দ করতে ভিতর থেকে গলা ভেসে এল। কি বলল তা বুঝতে পারল। একটু ইতস্তত করে দরজা খুলল সে। 4 মালয়েশীয় এখন তার দিকে তাকিয়ে।
একজন হাসি মুখে বলল, কাম কাম, হোয়ার ইজ মিস এম? শি ইজ সিক, হেডেক। সিট সিট। এই ঘরটি বেশ বড়। অতিরিক্ত চেয়ারগুলো বোধ হয় হুকুম করে আনানো হয়েছে। ওদের সামনে টেবিলের উপর একটা বিদেশি হুইস্কির বোতল। গ্লাস দেখে বোঝা যাচ্ছে এরা পান করছিল। ইউ আর মিস্টার এস? ইয়েস। হুইস্কি? নো থ্যাংক ইউ। ওহো, why not? It's cold. Whiskey will be good. You give us company. বলতে বলতে একটা গ্লাসে হুইস্কি ঢেলে সামান্য জল মিশিয়ে এগিয়ে দিল লোকটা। চিয়ার্স। চেয়ারে বসলো শব্দ। তার হাতে মদের গেলাস, কিন্তু তাতে চুমুক দিতে সাহস হচ্ছিল। টাক মাথা একজন একটা ম্যাপ বের করল, টেবিলের উপর বিছিয়ে দিয়ে সপ্তমকে জিজ্ঞেস করল, We are here? Yes. This is Siliguri? Yes. Only 3 hours journey? Yes. This is Karshiang? Yes, on the way to Siliguri. You have seen that town? Yes, not more than 45 minutes from here. Let's go there. You want to go Karshiang now? Yes, just to see the town at night. এ কেমন কথা? পাহাড়ে কেউ রাত্রে ঘোরাফেরা করে না। তাছাড়া এই ঠান্ডার রাত্রে কার্শিয়াংয়ে গিয়ে ওরা তো কিছুই দেখতে পাবে না। যদি আকাশ দেখতে চায় তাহলে ওরা কার্শিয়াংয়ের থেকে দার্জিলিংয়ে বেশি ভালো দেখতে পাবে। লোকটি তাড়া দিল, ফিনিশ ইউর ড্রিঙ্ক, ফিনিশ ফিনিশ। কি করবে বুঝতে পারছিল না শব্দ। মদটা খেলে যদি এরা খুশি হয় তাহলে সে নাক টিপে গিলে ফেলতে পারে, কিন্তু এই সময় এদের শখ মেটাতে কার্শিয়াং যাওয়ার গাড়ি কিভাবে জোগাড় করবে? সমস্যার কথা জানাতে টাক মাথা একগাল হাসল। নো প্রবলেম, উই উইল টেক হোটেল কার। অতএব মদ খেতে হল। এরকম দুর্গন্ধযুক্ত তেতো স্বাদের পানীয় কি করে লোকে খায়? ওরা 4 জন মাছের মতো মদ খেল। সপ্তমের মনে হলো এই যাওয়ার ব্যাপারটাই মাধবিকাকে জানানো উচিত। সে ওদের রিসেপশনের কাছেই জমায়েত হতে বলে দ্রুত নিজের ঘরে চলে এল। ঘর থেকে সে মাধবিকাকে ফোনে পেতেই ব্যাপারটা জানালো। তুমি রাজি হয়েছ? না, কিন্তু ওরা জোর করছে। কি জন্য কার্শিয়াংয়ে যেতে চাইছে? পাগলামি, রাতের কার্শিয়াং দেখতে চাইছে। কেউ হয়তো বলেছে কার্শিয়াংয়ের নাইট লাইফ আকর্ষণীয়, কিন্তু ঘটনা যে আদৌ তা না, বরং রাত্রে ওখানে ঘোরাফেরা করলে বিপদের সম্ভাবনাই বেশি। এ কথা ওদের বোঝাও। এরা বুঝতে চাইছে না, তুমি এসে বোঝাবে। আমার ব্যাপারে কি বলেছো ওদের? তুমি অসুস্থ, খুব মাথা ধরেছে। গুড। ওদের বলো বিদেশিদের এই অঞ্চলে যাতায়াত করা একসময় নিষিদ্ধ ছিল, এলেও পারমিট নিয়ে আসতে হতো। পুলিশের যদি কোনো কারণে রাত্রে ঘুরতে দেখে সন্দেহ হয় তাহলে ওদের বিপদ হতে পারে। বেশ, বলছি। টেলিফোন নামিয়ে রেখে সপ্তমের মনে হলো তার কান বেশ গরম হয়ে উঠেছে। মাতাল হয়ে যাচ্ছে না তো? 1 গ্লাস মদ খেলে কেউ কি মাতাল হয়? রিসেপশনের সামনে ওরা 4 জন যখন হাসাহাসি করছে, কোনো মজার কথা রিসেপশনিস্টের মুখে শুনে সপ্তম লোকটাকে সরাসরি ইংরেজিতে জিজ্ঞেস করল, এত রাত্রে বিদেশিদের ঘোরাফেরার উপর কোনো নিষেধাজ্ঞা আছে? আগে ছিল, এখন নেই। আর আপনারা তো গাড়িতে পাক দিয়ে চলে আসবেন, ঠিক আছে, কিন্তু 11টার মধ্যে চলে আসবেন, তারপর ডিনার দেওয়া সম্ভব হবে না। রিসেপশনিস্ট শেষ কথাগুলো বলল ওই 4 জনের দিকে তাকিয়ে। হোটেলের বাইরে সুমো দাঁড়িয়েছিল। ওরা 4 জন পিছনে বসল। ড্রাইভারের পাশে সপ্তম। নেপালি ড্রাইভার গাড়ি চালু করতে মালয়েশিয়াদের মধ্যে ঝগড়া শুরু হলো। ওরা নিজেদের ভাষায় কথা বলছে, বিষয় কি তা বোঝা যাচ্ছে না। সপ্তম দুবার তাকালো। ওদের ব্যাপারে মাথা না ঘামানোই উচিত। সে মাধবিকার মতো ঘোষণা করল, আমরা এখন এই শহর ছেড়ে যাচ্ছি। ওরা একটু চুপ করল, তারপর নিজেদের মধ্যে নিচু গলায় কথা শুরু করল।
গাড়ির মধ্যে বসেও ঠান্ডা লাগছিল সপ্তমের। শহর ছাড়িয়ে কিছুটা যাওয়ার পর গাড়ি এখন ওপরে উঠছে, অর্থাৎ ঘুম আসছে। কিন্তু অন্ধকারে পাহাড়ের সব জায়গা একই রকম দেখতে। এই রকম অবস্থায় ওরা কি দেখতে পাবে? হঠাৎ মাথায় ভাবনাটা এলো, ওরা অন্য কোনো কারণে কার্শিয়াং যাচ্ছে না তো? সপ্তম ভেবে নিল যে কোনোভাবেই ওদের সঙ্গে জড়াবে না। একটা সময় ড্রাইভার জানালো কার্শিয়াং আসছে। সঙ্গে সঙ্গে পেছন থেকে টাকমাথা বলল, হাই মিস্টার এস, লেটস গো টু আ বার, উই নিড হুইস্কি। সপ্তম ড্রাইভারকে জিজ্ঞেস করলো, এখানে কোনো ভালো বার আছে? খুব ভালো নেই, যেগুলো আছে সেখানে এত রাত্রে যাওয়া ঠিক হবে না। হঠাৎ টাকমাথা জিজ্ঞেস করলো, টুরিস্ট লজে নিশ্চয়ই মদ বিক্রি হয়? আমি জানি না স্যার, কখনো শুনিনি। লেটস গো টু টুরিস্ট লজ। কার্শিয়াং শহরের মুখে টুরিস্ট লজ। এত রাতেও বেশ আলো জ্বলছে। এখন চারপাশে ঘন কুয়াশা, কিন্তু আকাশ পরিষ্কার। ওরা গাড়ি থেকে নামলে সপ্তম বলল, আপনারা কি কি দেখতে চান বললে আমি ড্রাইভারের সঙ্গে কথা বলে ঠিক করে নিতে পারি। টাকমাথা বলল, বাইরে খুব ঠান্ডা, চলো ভিতরে গিয়ে বসে কথা বলবো। সপ্তম লক্ষ্য করলো ওরা রাতের শহর দেখবে বলে এসেছিল, কিন্তু একবারও আকাশের দিকে তাকালো না। দরজা ঠেলে ভিতরে ঢুকলো ওরা। বেয়ারা এগিয়ে এলো। সাব? সপ্তম জিজ্ঞেস করলো, হুইস্কি পাওয়া যাবে? না স্যার, রেস্টুরেন্টে হুইস্কি সার্ভ করা হয় না। কোথায় হয়? কেউ নিজের ঘরে বসে খেলে খেতে পারে। এই সময় কোট পরা একজন এগিয়ে এসে বেয়ারাকে বলল, তুমি যাও। ইউ আর ফ্রম? টাকমাথা বলল, মালয়েশিয়া। ও আই সি, আপনারা কি সিএম এর সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? ওই খবরটা পড়ে আমরা খুব উত্তেজিত। রাস্তাটা হয়ে গেলে আমাদের পক্ষে কলকাতা যাওয়া খুব সহজ হয়ে যায়। ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে যিনি সিএম এর কাছে গিয়েছিলেন তিনি একটু আগে আমাদের লজে এসে পৌঁছেছেন। হু ইজ হি? মিস্টার মালিক? ইয়েস। কি আশ্চর্য, উনি যে এদিকে আসবেন তা আমাদের বলেননি তো। টাকমাথা সবার দিকে তাকাল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ওর সঙ্গে কথা বলবেন? শিওর। ভদ্রলোক ইন্টারকামে যোগাযোগ করলেন। মালয়েশিয়ানদের কথা বলতেই ওপার থেকে যা শুনলেন তাতে ঘন ঘন মাথা নেড়ে ইয়েস স্যার বললেন। তারপর রিসিভার নামিয়ে রেখে টাকমাথাকে বললেন, আপনাদের চারজনকে ওর ঘরে যেতে বলেছেন, আপনারা আমার সঙ্গে চলুন। চারজন শব্দটা শোনা মাত্র সপ্তম বুঝতে পারল তাকে এড়িয়ে যাওয়া হয়েছে। টাকমাথা তাকে বলল, আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ 11টার মধ্যে আমাদের ফিরে যেতে বলা হয়েছে, তাই না? সপ্তম মাথা নাড়ল, হ্যাঁ। ওরা চলে গেল। এটা খুবই স্বাভাবিক। ওরা পূর্ব পরিচিত, নিজেদের মধ্যে কথা বলবে, সেখানে তার উপস্থিতি নিশ্চয়ই কাম্য নয়। কিন্তু পুরো ব্যাপারটা বেশ কাকতালীয় বলে মনে হচ্ছে। ওরা কার্শিয়াংয়ে এত রাতে এলো মদ খেতে। মদ তো দার্জিলিংয়ের হোটেলে কম ছিল না। প্রথমে বারের কথা বললেও পরে টুরিস্ট লজের নাম টাকমাথা বলল কি করে? ও কি আগেই জানতো জনি মালিক এই টুরিস্ট লজে এসে উঠেছে? ওর সঙ্গে দেখা করতেই ওরা কার্শিয়াংয়ে এলো। জনি তো দার্জিলিংয়ে যেতে পারত, যায়নি কেন? যতই ঠান্ডা হোক, সপ্তম বাইরে বেরিয়ে এসে হাঁটতে লাগলো যতক্ষণ না একটা এসটিডি বুথ দেখতে পাওয়া যায়। বুথ খালি, এবং তখনই খেয়াল হলো দার্জিলিংয়ে যে হোটেলে ওরা উঠেছে তার নাম্বার সে জানে না। কিন্তু বুথের ছেলেটিকে বলতেই টেলিফোন গাইড থেকে নাম্বারটা সহজেই পাওয়া গেল। ফোন করল সপ্তম। মাধবিকাকে পাওয়া যেতে সমস্ত ঘটনাটা সে জানিয়ে দিল। মাধবিকা হেসে বলল, তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? আমাদের ক্লায়েন্ট কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে, এই ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। খুব হতাশ হলো সপ্তম। ঠিক আছে, রাখছি।
ঠান্ডায় কার্শিয়াংয়ের রাস্তাঘাট যেন কুঁকড়ে যাচ্ছে। একটা জ্যাকেট তেমনভাবে কাজে লাগছে না। প্রায় কাঁপতে কাঁপতে গাড়িতে ফিরে এলো সে। মালয়েশিয়ারা তখনও হোটেলে রয়েছে। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতেই ভক করে গন্ধটা নাকে ঢুকল। ড্রাইভার মদ খাচ্ছে। সে জিজ্ঞেস করল, মদ খাচ্ছ? জি। মদ খেয়ে গাড়ি চালাতে পারবে? এই ঠান্ডায় দারু না খেলে মরে যাব সাব। গাড়ির ভেতর ঠান্ডাটা একটু কম, কিন্তু কনকনে ভাবটা শরীর থেকে যাচ্ছিল না। হঠাৎ সপ্তম জিজ্ঞেস করল, তুমি কি খাচ্ছ হুইস্কি? না সাব, কিন্তু তার চেয়েও ভালো। আমি একটু খেলে তোমার কি কম হয়ে যাবে? নেই সাব, একদম নেই। এক বটল এক্সট্রা है, आप लीजिए। লোকটা ওর দেরাজ থেকে একটা বোতল বের করে অন্ধকারেই এগিয়ে দিল। বোতলটা বড় এবং গোলাকার। সপ্তম জিজ্ঞেস করল, গ্লাসে জল আছে? ওসব লাগে না সাব, ছিপি খুলে মুখে ঢেলে দিন একটু। সপ্তমের মনে হলো এটা বিয়ার জাতীয় কোনো পানি। বিয়ার তো লোকে খায় ছিপি খুলেই। ওই গন্ধ মনে হলে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। শরীর গোলাতে লাগা। এ জিনিস খেতে পারবে না সে। ড্রাইভার বোধহয় ওর মনের কথা বুঝতে পেরেছিল। বলল, একবার খেয়ে দেখুন, ঠান্ডা একদম চলে যাবে, খান সাব। অতএব মুখে ঢালল সপ্তম। এক ঢোক গিলতেই মনে হলো একটা আগুনের গোলা কণ্ঠনালী জ্বালাতে জ্বালাতে নিচে নেমে গেল। চটপট ঠান্ডা তো উধাও, উল্টে শরীর গরম। দ্বিতীয়বার ঢালল সে। এখন আর গন্ধটা তেমনভাবে নাকে লাগছে না। পেছনে সিটে বসে ধীরে ধীরে বোতলটা শেষ করে ড্রাইভারকে ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, এর দাম কত? ছোড় দিজিয়ে সাব। সপ্তমের বেশ ভালো লাগছিল এখন। মনে হচ্ছিল সে যেন কোনো দোলনায় বসে দুলছে। চোখ বন্ধ করতে খুব ভালো লাগছে। সে গাড়ির দেওয়ালে মাথা ঠেকাল। সাব সাব। ড্রাইভারের গলাটা যেন বহু দূরে বাজছে। অনেক কষ্টে চোখ খুলে তাকাতে সে গান শুনতে পেল। মালয়েশিয়ারা গান গাইতে গাইতে গাড়িতে উঠছে। বেশ মাতাল হয়ে গিয়েছে ব্যাটারা। অকারণে বিকট শব্দ করে গাড়ির দরজা বন্ধ করল। ড্রাইভার ইঞ্জিন চালু করতেই ওরা যে যার সিটে বসে গেল চুপ করে। দার্জিলিংয়ে ফিরে আসা পর্যন্ত ওরা কেউ কথা বলল না। কিন্তু হোটেলের সামনে পৌঁছানোর পর দেখা গেল ওরা কেউ গাড়ি থেকে নামছে না। পুরোটা রাস্তা সপ্তম সোজা হয়ে বসেছিল। অনেক চেষ্টার পর ঘুমটাকে সরাতে পেরেছিল সে। নিচে নেমে এসে দারোয়ানের সাহায্য নিয়ে লোকগুলোকে নামিয়ে ঘরে ঘরে পাঠিয়ে দিল। এদের কারোর ডিনার খাওয়ার ক্ষমতা নেই। তার নিজেরও খেতে ইচ্ছে করছে না। এখন বিছানায় গিয়ে কম্বলের তলায় ঢুকলেই শান্তি। এই মধ্যরাতে হোটেলটা ঝিম মেরে আছে। ঘরে ঢুকে জামা প্যান্ট ছাড়তেই ফোন বাজল। সে ভেবেই পাচ্ছিল না এত রাতে তাকে কে ফোন করছে। তারপর মাধবিকার কথা মনে পড়ল। রিসিভার তুলতেই মাধবিকার গলা, কোনো প্রবলেম হয়নি তো? গাড়ি থেকে নামাতে পারছিলাম না, সব আউট হয়ে গিয়েছে। তা হোক, নিজের দায়িত্বে মদ খেয়েছে, কিন্তু পাবলিকের সঙ্গে ঝামেলা করেনি তো? না, পাবলিক কোথায় যে ঝামেলা করবে? তুমি ওদের সঙ্গে ড্রিঙ্ক করেছো? সুযোগ পাইনি, আমাকে ফেলে দিয়ে ওরা জনিমা লেকের ঘরে গিয়েছিল। সেটাই স্বাভাবিক। এ গুড নাইট। রিসিভার নামিয়ে মাথা নাড়ল শব্দ। মাধবিকা আর সে একই হোটেলে আছে। প্রথম দিন দেখা হওয়ার পর যে রোমান্টিক আবহাওয়া তৈরি হয়েছিল, এখন সেটা একদম নেই। আচ্ছা, সে যদি এখন মাধবিকার ঘরে যায় তাহলে ওর কি প্রতিক্রিয়া হবে? হেসে ফেলল সপ্তম। কোথাও যাওয়ার চেয়ে কম্বলের তলায় ঢুকে যাওয়া অনেক বেশি আরামদায়ক। ঢুকে পড়ল সে। আহ, পৃথিবীর আর কোথাও গিয়ে এমন আরাম পাবে না। চোখ বন্ধ করল সে। ড্রাইভারের দেওয়া বোতলের মদটা যেন এখনো শরীরের ভিতরে কাজ করে যাচ্ছে। অথচ মালয়েশিয়াদের দেয়া এক গ্লাস হুইস্কি খেয়ে তার তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি।
বোঝাই যাচ্ছে ড্রাইভারের বোতলটার দাম খুব কম। তাহলে লোকে বেশি টাকা দিয়ে দামি মদ কিনে খায় কেন? ওরা নেমে আসছিল দার্জিলিং থেকে। আসার সময়ও ড্রাইভারের পাশে বসেছে মাধবিকা, পিছনে বাকি সবাই। মাধবিকা আর জিন্স আর জ্যাকেট পরেছে, বেশ ঝকঝকে দেখাচ্ছে ওকে। পথে যেসব জায়গা পড়ছে তার নাম বলতে বলতে চলেছে সে। এখনই 4 জন মালয়েশীয় বেশ শান্ত, মাথা নাড়তে নাড়তে চারপাশের প্রকৃতি দেখছে। শিলিগুড়ির মৈনাক হোটেলে ঘর বুক করা ছিল, সেখানে গিয়ে ব্যস্ত হয়ে পড়ল মাধবিকা। লাঞ্চের পর মালয়েশীয়রা মিটিংয়ে বসবে স্থানীয় সরকারি কর্তাদের সঙ্গে। নতুন রাস্তা তৈরির ব্যাপারে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে সপ্তমের কোনো ভূমিকা নেই। ঠিক হয়েছে আজকের রাতটা শিলিগুড়িতে থেকে আগামীকাল ভোরে বাই রোডে রওনা হবে ওরা। লাঞ্চের পর মালয়েশিয়ারা কনফারেন্স রুমে চলে গেলে মাধবিকা সপ্তমের ঘরে এল। সপ্তম টিভি দেখছিল, ওটা বন্ধ করল। মাধবিকা জিজ্ঞেস করল, কেমন লাগছে? ঠিক হে, জায়গা আগে জানা থাকলে অসুবিধা হওয়ার কথা না। কাল রাত্রে অত উত্তেজিত হয়ে ফোন করেছিলে কেন? কারণ ছিল, জনি মালিক একজন শিল্পপতি এবং মাফিয়া নেতা। তার সঙ্গে কার্শিয়াং ট্যুরিস্ট লজে দেখা করার পরিকল্পনা মালয়েশীয়দের আগেই ছিল, অথচ জনি আমাদের সঙ্গে এক ফ্লাইটে আসে। ব্যাপারটা রহস্যজনক। মনে হচ্ছে তুমি জনিকে চেনো। আসল জনিকে চিনি না, নকল জনির সঙ্গে কথা বলেছি। কি ব্যাপার বলো তো? সমস্ত ঘটনা খুলে বলল সপ্তম। সেই মানিব্যাগ পাওয়া থেকে ইমরান রহমানের দেখা পাওয়া পর্যন্ত ঘটনাগুলো শুনে মাধবিকার চোখ কপালে উঠল। সপ্তম বলল, আমি এদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। তোমার দেয়া চাকরি পেয়ে আমি বেঁচে গিয়েছি। বাইরে চলে আসতে পেরে ভেবেছিলাম নিষ্কৃতি পেয়েছি, কিন্তু এখানেও। মাধবিকা ওর কাঁধে হাত রাখল। পুলিশকে ব্যাপারটা জানাচ্ছ না কেন? পুলিশকে? তুমি নিজের অজান্তে একটা ভয়ঙ্কর চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছ সপ্তম। পুলিশ ছাড়া কেউ তোমাকে এর ভেতর থেকে বের করে আনতে পারবে না। কিন্তু পুলিশ আমাকে প্রশ্ন করবে এতদিন তাদের জানাইনি কেন? হ্যাঁ করবে, তুমি বলবে প্রথমে বুঝতে পারিনি, বুঝতে পেরেই জানাচ্ছ। কিন্তু তুমি বুঝতে পারছো না মাধবিকা, অনিচ্ছা সত্ত্বেও আমি কয়েকটা অপরাধ করেছি। যেমন অতগুলো ডলার কুড়িয়ে পেয়েও থানায় জমা দিই। রাশিদের ওখানে গিয়ে ট্যাক্সিওয়ালার উপর অত্যাচার দেখেও রিপোর্ট করিনি। তার উপর সুভাষ তার দূত হিসাবে জনি মালিকের সঙ্গে কথা বলতে গেছিলাম। এসব শোনার পর পুলিশ আমাকে ছেড়ে দেবে বলছো? তবু বেশি দেরি হওয়ার থেকে এখন বললে তোমার সুবিধা হবে। বিছানায় বসে পড়ল শব্দ। তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। মাধবিকা ওর পাশে এসে বলল, মন শক্ত করো, তোমার কোনো ক্ষতি হবে না। মাধবিকা, আমার কেমন মনে হচ্ছে এই মালয়েশীয়দের নিয়ে এসে শিলিগুড়ি কলকাতা রাস্তা তৈরি করার পরিকল্পনার পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তার মানে? আমি ঠিক বুঝতে পারছি না। একটা লোক ছোটখাটো ব্যবসার আড়ালে নিজের এলাকায় মাস্তানি করত, তোলা তো লোকজন দিয়ে। হঠাৎ তাকে নির্বাচিত করা হলো কলকাতার একটি এলাকার ডন হিসাবে। সঙ্গে সঙ্গে তার স্ট্যাটাস বদলে গেল। বিরোধী চুনোপুটি মস্তানরা খুন হয়ে যাচ্ছে একের পর এক। রাতারাতি তার চেহারা পাল্টে গেলে এমনভাবে যে নিজেকে শিল্পপতি হিসেবে পরিচয় দিতে তার একটুও মুশকিল হলো না। আর এ ব্যাপারে লোকটা নিশ্চয়ই তার গডফাদারের সাহায্য পাচ্ছে, তা না হলে এতটা ওপরে উঠতে পারত না। আমি জানি না আমাদের সরকারি গোয়েন্দারা ওর সম্পর্কে কতটা জানে। জানলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেত না। মালয়েশিয়ানরা কুয়ালামপুর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। ওরাই মিস্টার জনি মালিকের সঙ্গে কাজ করতে চায় বলে ওকে সঙ্গে নিয়ে গেছি। আশ্চর্য, এই মালয়েশিয়ানদের পক্ষে জনির নাম জানা সম্ভব না। এসব কাজ সে কখনো করে। তার মানে একটাই, মালয়েশিয়ানরা দুবাইয়ের লোক। ওদের স্বার্থ কি? আমি জানি না। হয়তো এসব এলাকায় ওরা কোনো কাজ করতে চায় যার জন্য একটা আড়াল দরকার।
ওই রাস্তা তৈরির প্রস্তাবটাই হলো সেই আড়াল। সর্বনাশ, কি করা যায় বলো তো? ঘড়ি দেখলো শব্দ। না, এখন তো কিছু করার নেই। তাছাড়া লোকাল পুলিশকে আমি চিনি না, কার কাছে গিয়ে সেসব বলবো? সেই লোকটা কতটা গুরুত্ব দেবে? ঠিক আছে, তুমি আরো 2 দিন সবুর করো। পরশু আমরা কলকাতায় পৌঁছাচ্ছি। আমার মাস্তুতো দাদা ডিআইজি পুলিশ, আমরা ওর সঙ্গে কথা বলবো। আমরা মানে? তোমার সঙ্গে আমিও যাব। তুমি? হ্যাঁ। এভাবে তো তুমি কয়েকদিন কথা বলনি মাধবিকা। এই মুহূর্তে আমাদের সম্পর্ক অফিসিয়াল নয়, তাই না? সপ্তম আবিষ্কার করলো মাধবিকার চোখে ওই মুহূর্তে কি আশ্চর্য আলো জ্বলে উঠল। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা মেঘে মাটিতে মাখামাখির 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।